জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি, কিছু বাকি ছিল। তাহলে আমরা ভারতীয় সংবিধানের ভাগ 5 সব থেকে বড়, যেখানটায় শুরু হয় আর্টিকেল 52 থেকে শেষ হয় 151 পর্যন্ত, আমরা উপরাষ্ট্রপতি পড়ছিলাম। রাষ্ট্রপতি শেষ করে কিন্তু কিছু বাকি আছে। উপরাষ্ট্রপতি আমরা দেখেছিলাম যে আর্টিকেল বা ধারা 63 থেকে শুরু হয়। 63তে ভারতে কি বলা হয়েছে, একটা পদ আছে। আর 69 বলেছিল উপরাষ্ট্রপতির শপথের কথা বলা হয়েছিল। 59 পর্যন্ত আমরা পড়েছিলাম, তোমরা যদি ইচ্ছুক হয় আগের ভিডিও দেখতে পারো। তো আমরা দেখব যে উপরাষ্ট্রপতিকে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির মতো নির্বাচন করে নিয়ে আসা হয়, এবং ঠিক একই রকম রাষ্ট্রপতির মতো কিন্তু মহাভিয়োগ লাগিয়েই কিন্তু উপরাষ্ট্রপতিকে সরানো যায়। এবার কি করে সরাবে, মানে কেন সরাবে? ধরো মনে করো উপরাষ্ট্রপতি কোথায়, মানে উপরাষ্ট্রপতি মানে তো রাষ্ট্রপতি থেকে একটু ডিফারেন্ট বা একটু আলাদা। তো ঠিক আমরা এখানে দেখি যে একটা হচ্ছে যে লোকসভা আর একটা হচ্ছে যে রাজ্যসভা। তো উপরাষ্ট্রপতি কোথাকার চেয়ারম্যান? হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। আমাকে দুটো কালি ব্যবহার করতে হবে। হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান তার সব থেকে বেশি যদি উপরাষ্ট্রপতি কোনো কাজ করে, মানে কোনো কাজ দেওয়া হয়, যদি ঠিক নিজের মতো না করে, অন্য রকমভাবে চলে, চালচরণ ঠিক নাই, যে কোনো কাজ উল্টোপাল্টা করছে, অন্যজনকে মানে ভাষণ, অন্য কোনো বিল পাস করে দিচ্ছে, ঠিকঠাক করে নিজের কাজ করে না, তখন কিন্তু মহাভিয়োগ নিয়ে আসা হয়, মানে উপরাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া আসে। কারা নিয়ে আসবে? তো এখানটায় দুটো কক্ষ আছে, লোকসভা আর রাজ্যসভা। কিন্তু উপরাষ্ট্রপতিকে কারা বেশি চেনে? সব থেকে বেশি চেনবে রাজ্যসভা সদস্যরা, কারণ রাজ্যসভার চেয়ারম্যান। যে রাজ্যসভার সদস্যরা তো বেশি জানবে যে উপরাষ্ট্রপতি নিজের কাজ করছে কি করে না, ফাঁকি মেরে বেড়াচ্ছে কি বেড়ায় না, তো তারা জানবে, এবং তারাই কিন্তু উপরাষ্ট্রপতিকে সরানোর জন্য প্রথম প্রক্রিয়া চালু করতে পারে। তো উপরাষ্ট্রপতিকে সরানোর জন্য প্রথমে যে 1/4 কিন্তু মহাভিয়োগ স্টার্ট মানে শুরু করতে পারবে। তাহলে শুরু করার জন্য কত লাগবে? 1/4 অংশের মত লাগবে, যে আমরা মহাভিয়োগ আনছি। মহাভিয়োগ আনছি ধরো এখানে কত লোকসভাতে আছে, সিট আছে লোকসভায় আছে 545, 545, আর রাজ্যসভায় আছে 245। তো 245-এর মধ্যে বলবে যে আমরা লোকসভাতে বা সরি রাজ্যসভাতে বলবে যে আমরা উপরাষ্ট্রপতিকে সরানোর জন্য মহাভিযোগ নিয়ে আসছি, তাতে টোটাল মতদান লাগবে হচ্ছে কত? 1/4 অংশ, মানে 245-এর 4/1 কিন্তু লাগবে, তবেই কিন্তু মহাভিয়োগ আনা যাবে। তো ম্যাক্সিমাম মনে করে যে 4 ভাগ করা হয়, তো 5×7 = 300 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম 50টা, 50টার নিচে। তাহলে 50 জন যদি মত দেয়, 50 জন যে হ্যাঁ মহাভিয়োগ নিয়ে আসো, আমরা রাজি আছি, মহাভিয়োগ নিয়ে আসবে। এবং কিন্তু বলা হয়েছে মহাভিয়োগ নিয়ে আসার পর বলছে যে এখানটায় যত রাজ্যসভায় যত সদস্য আছে, সেই সদস্যর মধ্যে 2/3 অংশ, 2/3 অংশ দিয়ে বিলটা কিন্তু পাস করতে হবে। যত সদস্য আছে সবার মধ্যে, এরকম নয় যে উপস্থিত সদস্যর মধ্যে। উপস্থিত মানে ধরো প্রত্যেক দিন তো এখানটায় কোনো কিছু কাজ হয়, এবার কেউ অ্যাবসেন্ট থাকতে পারে, কেউ না যেতে পারে। যেমন হচ্ছে লোকসভায় অনেক হিরো হিরোইন আমাদের আছে, তারা প্রত্যেক দিন কি লোকসভাতে উপস্থিত থাকে? উপস্থিত থাকে না, কোনো কাজে বিদেশে যায়, কোনো কারণে ঘুরতে যায়, কারো বাড়ি বাবার বাড়ি যায়, মার বাড়ি যায়, সবাই ঘুরে বেড়ায়। তো ঠিক রাজ্যসভার ঠিক মেম্বারগুলো ঠিক ঘুরে বেড়ায়, তো সেই সময় কিন্তু উপস্থিত থাকতে হবে। যে যখনই উপরাষ্ট্রপতিকে মহাভিয়োগ নিয়ে আসা হবে তখন কিন্তু উপস্থিত থাকতে হবে, এবং মোট সদস্যর মধ্যে 2/3 অংশ দিয়ে বিল পাস করে কোথায় নিয়ে চলে আসতে হবে? রাজ্যসভায়। এই রাজ্যসভা থেকে লোকসভাতে নিয়ে চলে আসতে হবে। তাহলে মোট 2/3 অংশ দিয়ে বিল পাস করে তারপরে চলে আসবে কোথায়? রাজ্যসভায়, এবং লোকসভাতে। এবং লোকসভাতে এবং তার মধ্যে 14 দিনের মধ্যে পাস করে দেবে, এবং লোকসভাতেও ঠিক একই রকমই 2/3 অংশ লাগবে। 2/3 অংশ মানে এর যত আছে 2/3, মানে যদি এখানটায় 2/3 অংশ মানে ভাগ করে দেখে নেবে যে কত লাগছে। 2/3 অংশ যদি করা হয়, এটাকে দেখবে যে 3 দিয়ে ভাগ করো কত আসছে, তাকে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক একই রকম আসবে।
3 দিয়ে ভাগ করলে ঠিক এত সংখ্যা লাগবে। তাহলে এত সংখ্যা দিয়ে তবেই কিন্তু মহাবিয়োগ আনা যায়। মহাবিয়োগ আনা কিন্তু এত সহজ নয়। এবার আমরা কিছু জরুরি তথ্য যেটা ছিল আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। আগে আমরা নিয়োগ প্রক্রিয়া দেখেছিলাম, আজকে আমরা কিন্তু সরানোর প্রক্রিয়া দেখলাম। এবার আমরা আগের দিন আমরা 69 শেষ করেছিলাম আর্টিকেল বা ধারা। এবার আজকে দেখব যে উপরাষ্ট্রপতি পদটা এসছে কিন্তু ইউএস থেকে, আমেরিকা থেকে, মানে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা 59 পর্যন্ত দেখেছিলাম। 63তে রাষ্ট্রপতি পদ থাকবে বলা হয়েছিল। 64তে বলা হয়েছিল যে 64তে বলা হয়েছিল যে সভাপতি কোথাকার, রাজ্যসভার। 65তে বলা হয়েছিল যে হচ্ছে কার্যবাহী, কোথাকার কার্যবাহী, রাষ্ট্রপতি অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি কার্য পরিচালনা করবে। 66তে বলা হয়েছিল নির্বাচন সংক্রান্ত। 67তে বলা হয়েছিল যে কার্যকাল। 67তে কি বলা হয়েছিল? কার্যকাল। এবং 68তে বলা হয়েছিল যে নির্বাচনের সময় কোনো কিন্তু উল্লেখ ছিল না। 68তে নির্বাচনের সময় কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। যেমন রাষ্ট্রপতিতে বলা হয়েছে যে 6 মাসের মধ্যে করিয়ে নিতে হবে, কিন্তু উপরাষ্ট্রপতিতে কোনো নির্দিষ্ট সময় দেয়নি, আস্তে আস্তে ধীরে চিন্তে তুমি করতে পারো। আর 69-এ কিন্তু শপথের কথা বলা হয়েছিল। এবার আমরা 70-এ দেখব যে বলছে বিশেষ পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যকর্ম যাবতীয় ক্ষমতা ভোগ করতে পারেন। তার বিশেষ ক্ষমতা কি? যেমন ধরো আমরা রাষ্ট্রপতিকে দেখি যে রাষ্ট্রপতি যদি সময়সীমা শেষ হয়ে যায়, 1 নম্বর। 2, রাষ্ট্রপতি যদি মৃত্যু হয়, 2 নম্বর। 3, রাষ্ট্রপতি যদি মহাবিয়োগ আসে, বুঝতে পারলাম। 4 হচ্ছে রাষ্ট্রপতি যদি বিদেশ যাত্রা যায়। 5 হচ্ছে রাষ্ট্রপতি যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে বা মানে দুর্নীতি বা ভোটের কোনো জালিয়াতি হয় ভাবে সরানো, মানে 5 রকম প্রক্রিয়া আমরা জানি। এই 5 রকম প্রক্রিয়ার মধ্যে যখনই রাষ্ট্রপতি থাকবে না তখন কিন্তু উপরাষ্ট্রপতি চলে যাবে রাষ্ট্রপতির পদে এবং সেখান থেকে কিন্তু নেতৃত্ব করবে এই 5 ধরনের থেকে। কিন্তু বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে, যেমন ধরো রাষ্ট্রপতি ভবন থেকে 5 টপকে চলে গেছে। এখানে তো বলা হয়নি যে সংবিধানে যে 5 টপকে চলে গেলে পরেও উপরাষ্ট্রপতি চলে আসবে রাষ্ট্রপতি পদে। এবার ধরো বলা হয়েছে রাষ্ট্রপতি না বলে চলে গেছে ধরো ঘুরতে মালদ্বীপ, কাউকে বলেনি কিছু না, রাতে বেলায় করে নিয়ে চলে গেছে। এমনও হতে পারে রাষ্ট্রপতি ভবনে থাকতে ভালো লাগে না বলে ঘর পালেন জ্বলছে, না বলি কাউকে। তখন এইগুলা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে। রাষ্ট্রপতি যদি না থাকে যে কোনো কারণে, সে বেড়াতে গেছে, ঘুরতে গেছে, ঘুমে ভাল লাগে না, চড়তে গেছে, যে কোনো কারণে যদি না থাকে তখন কিন্তু এই আর্টিকেল বা ধারা 70 প্রয়োগে বিশেষ পরিস্থিতির মাধ্যমে চলে আসবে উপরাষ্ট্রপতি। আর 65-তে বলা হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে যে সমস্ত, যেমন হচ্ছে রাষ্ট্রপতি যদি বিদেশে যায়, রাষ্ট্রপতি যদি মৃত্যু হয়, রাষ্ট্রপতি নির্বাচন যদি অবৈধ হয়, রাষ্ট্রপতি কার্যকাল যদি শেষ হয়ে যায়, আর এই সব পরিস্থিতিতে কিন্তু চলে আসবে উপরাষ্ট্রপতি বলে দিয়েছিল। কিন্তু আর্টিকেল 70 কিন্তু বলেনি যে কোথায়, যেখানে যাবে, যদি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনে না দেখতে পাই তো চলো উপরাষ্ট্রপতি, চলো যাও সিটে বসে যাও, আগে খুঁজে নিয়ে আসি রাষ্ট্রপতি কোথায় আছে। তারপরে তখনই দেখা যাচ্ছে পুলিশ সব খোঁজ লাগাবে, খোঁজ লাগার পর ও রাষ্ট্রপতি গেছে নানির বাড়ি, এরকম ব্যাপার হচ্ছে দেশ পরিস্থিতিতে। তারপরে আমরা দেখি যদি আমরা আর্টিকেল, এবার আমরা দেখব যে 71 বা ধারা 71। ধারা 71 বলা হয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কীয় যাবতীয় বিবাদ এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে যাবে না, হাইকোর্টে যাবে না, ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে। তাহলে রাষ্ট্রপতি এবং যদি উপরাষ্ট্রপতির মধ্যে কোনো সম্পর্ক বিবাদ হতে পারে, কারণে হতে পারে, বিশেষ পরিস্থিতিতে এটা কিন্তু বিবাদ যেগুলো হয়, দণ্ডগুলো হয়, সেগুলো কিন্তু কে আলোচনা করবে? সুপ্রিম কোর্ট। এটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট, বুঝতে পারলাম। এবার আমরা আর্টিকেল কিন্তু আমরা 72 আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম আগে। আর্টিকেল 72 কি বলা হয়েছে যে শান্তি মকুব, মানে শাস্তি বলছি, সরি একটা স্প্লিং, শাস্তি মকুব করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। তাহলে রাষ্ট্রপতি কিসের শাস্তি মকুব করবে? আমরা 5 রকম টাইপের আমরা পড়েছিলাম যে শাস্তি মকুব করা হয় যদি বিশেষ পরিস্থিতিতে। কিছু লোককরণ আছে, ম্যান্ডামাস আছে, অনেকগুলো কারণ আছে।
এবং সেইগুলো কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সাজা কঠোর থেকে সাধারণ করে দিতে পারে, সাধারণ থেকে অতি করে দিতে পারে। কারো যদি যাবজ্জীবন জেল আছে সেগুলোকে কমিয়ে 5 বছর করে দিতে পারে, যার কঠোর শাস্তি আছে তাকে নর্মাল করে দিতে পারে, এবং কি রাষ্ট্রপতি আমাদের ফাঁসিও শাস্তি মকুব করতে পারে রাষ্ট্রপতি চায় যদি। তো আমরা সেই রাষ্ট্রপতির ব্যাপারে আলোচনা করেছিলাম, কিন্তু এখানটায় চলে এসছে এক্সট্রা একটাই, তাহলে এটা কে করতে পারে? তাহলে সাধারণত কিন্তু রাষ্ট্রপতি কিন্তু মকুব করবে এই বিশেষ ইতে। কিন্তু আমি বলছি যদি রাষ্ট্রপতি যদি মারা যায়, পদত্যাগ করে, নির্বাচনে ভোটের কার্যকাল সময় শেষ হয়ে যায়, নির্বাচন অবৈধ হয়ে যায়, সেই পরিস্থিতিতে কিন্তু উপরাষ্ট্রপতি চলে আসবে, এবং সেই পরিস্থিতি উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির পদে যখন আসবে তখনই কিন্তু এটা প্রয়োগ করতে পারে উপরাষ্ট্রপতি। তাছাড়া কিন্তু এটা উপরাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবে না। যখনই রাষ্ট্রপতির সিটে বসবে তখনই কিন্তু এটা প্রয়োগ করতে পারে উপরাষ্ট্রপতি, কিন্তু উপরাষ্ট্রপতির নিজের সিটে থেকে এবং তার কোনো ক্ষমতা নাই যে কোনো শাস্তি মকুব করবে। বুঝতে পারলাম, বুঝাতে পারলাম। তারপরে হচ্ছে যে 73-এ বলা হয়েছে যে 73-এ আর্টিকেল বা ধারাতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতা বাড়ানো। প্রশাসনিক ক্ষমতা মানে হচ্ছে যাকে বলি আমরা আমলাতন্ত্র, আমলাতন্ত্র। তাহলে আমলাতন্ত্র মানে কি? যারা সরকারি কর্মী, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি কর্মীদের কথা বলা হয়েছে। এরা বিশেষ পরিস্থিতিতে সরকারের যাবতীয় কাজ করার জন্য এক্সট্রা কোনো কর্মী নিয়োগ করতে পারে, এক্সট্রা কোনো ডিপার্টমেন্ট চালু করতে পারে, এক্সট্রা কিছু বিস্তার করতে পারে নিজের কাজের সুবিধার জন্য। তাহলে আমরা কিন্তু এতগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যদি দেখি 74-75-এ কিন্তু মিনিস্ট্রি চলে আসবে, সেটা কিন্তু তার জন্য আমরা মিনিস্ট্রিটা পরে আলোচনা করবো। ক্যাবিনেট মিশন চলে আসবে, ক্যাবিনেট মিশন বলছি, ক্যাবিনেট মিনিস্ট্রি চলে আসবে, তার জন্য আমরা পরে আলোচনা করব। আমরা একটু শর্টে আমরা একটু রিভাইজ করে নিই। এইখান থেকে রাষ্ট্রপতি থেকে 2-3টে কিন্তু কোশ্চেন গুরুত্বপূর্ণ হচ্ছে। রাষ্ট্রপতি যদি দেওয়া হয়, যেমন এবারকার পরীক্ষায় WBSI দিয়েছিল, কি দিয়েছিল? যেমন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান কোন বা কি করে নির্বাচিত হয়, লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে অপশানে দিয়েছিল। তাহলে এটা রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভারও সদস্য থাকে না, লোকসভারও সদস্য থাকে না, সে কি একটা ভোট প্রক্রিয়ার মাধ্যমে আসে। তার জন্য কিন্তু আমরা উপরাষ্ট্রপতি চুপচাপ বসে থাকবে, সেই কারণে আমরা উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার চেয়ারম্যান বানিয়ে দিয়েছি, এবং চেয়ারম্যান বানিয়ে দেওয়ার পর রাজ্যসভাকে নেতৃত্ব করতে দিয়েছি আমরা। এবং উপরাষ্ট্রপতি যদি রাজ্যসভায় না থাকে, সেই কারণে আমরা রাজ্যসভা থেকে একজন ব্যক্তিকে উপসভাপতি করে দিয়েছি বা ভাইস চেয়ারম্যান করে দিয়েছি। যদি উপরাষ্ট্রপতি না থাকে সেই সময় ওই ভাইস চেয়ারম্যান রাজ্যসভাকে নেতৃত্ব করবে। কিন্তু পরীক্ষায় সরাসরি যদি বলে দেয় যদি রাষ্ট্রপতি, তো আমরা জানি আলাদা একটা সেপারেট ভোটের মাধ্যমে জিতে আসে, উপরাষ্ট্রপতি ঠিক একই রকম ভোটের প্রক্রিয়াতে আসে, একক হস্তান্তরযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনে আছে, এরা কিন্তু দুজনের কেউই লোকসভা রাজ্যসভার সদস্য নয়। কিন্তু উপরাষ্ট্রপতিকে একটু বিশেষ ধ্যান দেওয়া উচিত, কারণ সে রাজ্যসভার চেয়ারম্যান। বুঝতে পারলাম। এরপরে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমাদের আলোচনা হবে ক্যাবিনেট মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্ট্রি নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।